সাকিব আল হাসানের জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে ব্যাট হাতে। আহ, গত কয়েকটা ইনিংস যদি আমরা দেখে থাকি, সেখানে কিন্তু তিনি লাল বলের ক্রিকেটে ওইরকমভাবে পারফরমেন্স করতে পারেননি। এবং সবশেষ তিনি আয়ারল্যান্ডের সঙ্গে 80+ রান করেছিলেন। এবং লাস্ট যে 5টা ইনিংসে তিনি ব্যাটিং করেছেন, সেখানে তার সর্বোচ্চ রান ছিল শ্রীলঙ্কার সঙ্গে 36। এবং সবশেষ বাংলাদেশ দল যে পাকিস্তানের সঙ্গে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছিল, সেখানেও কিন্তু সাকিব ব্যাট হাতে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তার কিন্তু কোনো বড় আসলে ইনিংস তিনি খেলতে পারেননি বা খেলেননি, তিনি ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। তো এরপরে ভারতের সঙ্গে বাংলাদেশ দল এখন চেন্নাই টেস্ট খেলছে। তো সেখানে আমরা প্রথম দিন দেখেছিলাম তামিম ইকবাল, তিনি কিন্তু সাকিব আল হাসানের ব্যাটিং এর সমালোচনা করেছিলেন, যদিও তিনি বোলিং এর প্রশংসা করেছেন। বাট যেহেতু সাকিব ব্যাট হাতে স্ট্রাগল করছেন, খারাপ সময় পার করছেন, তামিম কিন্তু সাকিবের কথা বলেছিলেন যে সাকিবকে আরো নিচের দিকে ব্যাটিং এ নামানোর তিনি পরামর্শ দিয়েছিলেন। এবং সাকিবের জায়গায় তিনি বলেছিলেন মেহেদী হাসান মিরাজকে বিবেচনা করা যেতে পারে, যেহেতু মিরাজ টেস্টে রান পাচ্ছেন। তো আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, তামিম ইকবাল যে কথা বলেছেন, তামিম কিন্তু এই একই কারণে, অর্থাৎ তাকে ব্যাটিং পজিশনে ওপেনিং জায়গা থেকে নিচের দিকে নামানোর জন্যই তাকে টিম ম্যানেজমেন্ট বা বিসিবি পরিচালকরা বলেছিলেন। এবং তিনি কিন্তু তখন অভিমান করে ওয়ানডে বিশ্বকাপে তিনি খেলেননি। অর্থাৎ তামিম তার পছন্দের যে জায়গা ওপেনিং পজিশন, তিনি কিন্তু সেই পজিশনটা ছাড়বেন না। তো আপনারা সবাই দেখেছেন যে আফগানিস্তান ম্যাচে মূলত একটা ম্যাচের কথা বলা হয়েছিল। তো তামিম তখন অভিমান করে তিনি নিচের দিকে ব্যাটিংয়ে নামবেন না জন্য তিনি কিন্তু বিশ্বকাপটা খেলেননি। কিন্তু তামিম এখন ধারাভাষ্যকার, তিনি বাংলাদেশ ভারত যে খেলাটা হচ্ছে সেখানে তিনি প্রথম টেস্টে তিনি একজন পূর্ণাঙ্গ ধারাভাষ্যকার হিসাবে কিন্তু তার অভিষেক হয়েছে। এবং কমেন্ট্রি বক্সে কিন্তু মূলত তিনি সাকিবকে নিয়ে বলেছেন যে সাকিব যেহেতু ব্যাটে এখন রান পাচ্ছে না, তাকে আরো নিচের দিকে তার খেলা উচিত এবং তার জায়গাতে মিরাজের খেলা উচিত। এবং তার পরের দিনে কিন্তু আমরা দেখলাম, অর্থাৎ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ দল খুব ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, খাদের কিনারায় চলে গিয়েছে 40 রানে 5 উইকেট হারিয়ে। এবং তখন কিন্তু একটা পার্টনারশিপ দরকার ছিল। এবং সে সময়ে লিটন দাস এবং সাকিব আল হাসান তারাই কিন্তু দলের হাল ধরেছিলেন। এবং তাদের ব্যাটেই কিন্তু বাংলাদেশ দল একটু একটু করে তাদের রানের যে চাকাটা সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও বলবো যে লিটন দাস এবং সাকিব আল হাসান দুজনেই আসলে বাজে শট খেলতে গিয়ে তারা আউট হয়েছেন। মানে তারা এইরকম সময়ে যখন কিনা দল খুব একটা ভালো অবস্থানে নেই, 40 রানের মধ্যে 5টা উইকেট হারিয়ে ফেলেছে, ঠিক সেই সময় কেন তারা এরকম বাজে শট খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসলেন, এটা আমার কাছে একটু অবিশ্বাস্য লেগেছে আর কি। যে তারা চাইলে পারে কিন্তু আর ধরে খেলতে পারতেন, এখনই ওইরকম ভাবে শট খেলার কোনো দরকার ছিল না। কিন্তু আহ, দেখেন সাকিব আজকে তিনি 64 বল তিনি মোকাবেলা করেছেন এবং তিনি কিন্তু 32 রানে উইকেটে টিকেছিলেন। তিনি 32 রানের ইনিংস খেলেছেন, মানে 32 রান করেছেন। এবং সাকিব এবং লিটনের ষষ্ঠ উইকেটে পার্টনারশিপটা ছিল 51 রানের পার্টনারশিপ ছিল। তো এখানে সাকিব তিনি রানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। এবং এমন দিন তিনি 64 বল খেলে 32 রান করলেন, যে আগের দিন যখন তামিম ইকবাল তার একসময়ের বন্ধু ছিল, এখন তাদের সম্পর্কটা আর আগের মতো নেই। তামিম তার সমালোচনা করলেন, তাকে ব্যাটিং পজিশনে নিচের দিকে নামার পরামর্শ দিলেন। ঠিক তার পরদিনই কিন্তু সাকিব তিনি কিন্তু ব্যাট হাতে পারফরমেন্স করার চেষ্টা করলেন, তিনি কিন্তু রানে ফেরার ইঙ্গিত দিলেন, তিনি কিন্তু রান করার চেষ্টা করলেন। যদিও বলবো তিনি আসলে বাজে শট খেলে তিনি উইকেটটা উপহার দিয়েছেন, উইকেটটা হারিয়েছেন। বাট আমরা সবসময় দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যখনই সাকিবকে নিয়ে সমালোচনা হয়, তিনি কিন্তু পারফরমেন্স করে সকল সমালোচনা জবাব দেওয়ার চেষ্টা করেন, জবাব কিন্তু দিয়ে থাকেন। এবং এই ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও তিনি কিন্তু ঠিক সেই কাজটাই করেছেন। দলের যখন প্রয়োজন ছিল তিনি তখন লিটনকে নিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু ইনিংস বড় করার চেষ্টাও করেছিলেন। এবং আমরা কিন্তু দেখেছি যে যখন অল্প রানের মধ্যে উইকেট পড়ে যায়, তখন কিন্তু প্রতিপক্ষ আসলে চেষ্টা করে যে চেপে ধরার জন্য চেষ্টা করে। তো
তো চাপটাকে জয় করার জন্য তখন কিন্তু চার্জ করে খেলতে হয়। সেই কাজটা সাকিবকে কিন্তু আমরা দেখেছি, তিনি রবীন্দ্র জাদেজার 1 ওভার 2টা চারও মেরেছেন। তিনি কিন্তু চেষ্টা করছিলেন চাপটাকে কাটিয়ে ওঠার জন্য এবং তাতে কিন্তু সফলও হচ্ছিলেন, বাট আলটিমেটলি দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত তিনি কিন্তু সেই রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে তিনি কিন্তু আউট হয়েছেন, তার উইকেটটা উপহার দিয়েছেন। কিন্তু যে কথা বললাম যে তার এক সময়ের অনেক কাছের মানুষ ছিল, বন্ধু ছিল তামিম ইকবাল, তিনি একদিন আগেই তার সমালোচনা করলেন, তাকে ব্যাটিংয়ে নিচে নামার পরামর্শ দিলেন এবং পরদিনেই কিন্তু সাকিব ব্যাট হাতে ব্যাটিংয়ে নেমে তিনি কিন্তু তামিমকেই মূলত এক প্রকার তিনি কিন্তু জবাব দিয়ে দিলেন যে তাকে নিয়ে অনেক সমালোচনা হতে পারে, কথা হতে পারে, কিন্তু তিনি আসলে কেন নাম্বার 1 বিশ্বসেরা অলরাউন্ডার ঠিক সেটা কিন্তু তিনি আরো একবার প্রমাণ করার চেষ্টা করলেন। যদিও আমি বলবো যে তার আজকে আরো বড় ইনিংস খেলা দরকার ছিল। তিনি 32 রান করেছেন, যদি এটাকে তিনি 50 করতেন, যদি তিনি 100 করতেন, তাহলে পারে তার জন্য ভালো হতো, বাংলাদেশ দলের জন্য ভালো হতো। শেষ পর্যন্ত সেটা হয়নি, বাট আলটিমেটলি সাকিব কিন্তু এই যে যে 32টা রান করেছেন 64 বল খেলে, তিনি মূলত এটা কিন্তু এক প্রকার রানে ফেরার ইঙ্গিতও তিনি কিন্তু দিলেন। এখনো দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়ে নামবেন। তো এরই মধ্য দিয়ে তিনি তামিমকে কিন্তু বুঝিয়ে দিলেন যে তাকে নিয়ে আসলে সমালোচনা করার আগে মানে তামিমের মনে রাখা উচিত যে তিনি কাকে নিয়ে কথা বলছেন বা কার কথা বলছেন। তিনি নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, এবং সাকিবকে তামিমকে তিনি কিন্তু সেই হয়তো জবাবটা ব্যাটাতে দেওয়ার তিনি চেষ্টা করেছিলেন। তবে যদি 50 হতো, যদি ইনিংসটা আরো বড় হতো, যদি সেঞ্চুরি হতো, তাহলে পরে সে জবাবটা কিন্তু আরো ভালো হতে পারতো। বাট এটা বাংলাদেশ দলের জন্য এবং সাকিবের জন্য একটা ইতিবাচক দিক, তিনি রান পাচ্ছিলেন না, তিনি অফ ফর্মে আসছেন। বাট এই ইনিংসটা অবশ্যই সাকিবের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে এবং দ্বিতীয় ইনিংসে হয়তো সাকিব আরো ভালো করবেন, আরো তিনি বড় রানের ইনিংস খেলবেন।